বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের লেকচারের আলোচ্য বিষয় হিসাব বিজ্ঞান প্রথম পত্র চতুর্থ অধ্যায়ের রেওয়ামিল। এই রেওয়ামিল অধ্যায়ে দুটি ভাগে বিভক্ত করে নেব আমরা। প্রথম ভাগে রেওয়ামিল, দ্বিতীয় অংশে ভুল সংশোধন জাবেদা পরবর্তী রেওয়ামিল প্রস্তুত করব। এই অধ্যায় শেষে আমরা জানতে পারব রেওয়ামিল কী বা কেন প্রস্তুত করা হয়, রেওয়ামিল প্রস্তুত করার নিয়ম বা পদ্ধতি, বিভিন্ন ধরনের ভুল চিহ্নিত করতে পারব, ভুল সংশোধনী দাখিলার নিয়ম বা পদ্ধতি, ভুল সংশোধনী দাখিলা প্রস্তুতকরণ, ভুল সংশোধন পরবর্তী রেওয়ামিল প্রস্তুত করে অনিশ্চিত হিসাব বন্ধ করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আসছে রেওয়ামিল বা ট্রায়াল ব্যালেন্স কি বা কেন প্রস্তুত করা হয়। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা জানি সংরক্ষিত হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই এবং আর্থিক বিবরণী প্রস্তুত সহজতর করার জন্য একটি হিসাবকাল শেষে নির্দিষ্ট তারিখে সমুদয় হিসাবের ডেবিট ও ক্রেডিট জেরগুলো ধারাবাহিকভাবে সাজিয়ে পৃথক কাগজে বা খাতায় যে বিবরণী বা তালিকা প্রস্তুত করা হয় তাই হচ্ছে রেওয়ামিল। এখানে সংরক্ষিত হিসাব সম্পর্কে আমরা কি বুঝি সেটা সম্পর্কে একটু আমরা জানব। আমরা জানি যে আমরা হিসাবের বইতে যে লেনদেনগুলো অন্তর্ভুক্ত করি সেই লেনদেনগুলো দ্বৈত সত্তার ভিত্তিতে হিসাবের প্রাথমিক বহি বা জাবেদা বহিতে প্রথমে দুটি দাখিলা, অর্থাৎ একটি দাখিলাকে ডেবিট আর একটি দাখিলাকে ক্রেডিট এভাবে লিপিবদ্ধ করে সেই জাবেদা বই বা প্রাথমিক বই সম্পন্ন করি। সে জাবেদা বা প্রাথমিক বই হতে আমরা যখন হিসাবগুলো পৃথককরণ করি, অর্থাৎ খতিয়ান প্রস্তুতকরণ করি, সেই খতিয়ানে ভিন্ন ভিন্ন শিরোনামে আমরা হিসাবগুলো সম্পন্ন করি এবং হিসাবের জের নির্ণয় করি। এখানে ব্যয় বা সম্পদ বাচক হিসাবের ডেবিট জের হয় এবং আয়, দায় এবং মালিকানা সত্ত্ব হিসাবের ক্রেডিট জের হয়। এই জেরগুলোর দ্বারাই আমরা মূলত রেওয়ামিল প্রস্তুত করি, অর্থাৎ হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করি। যেহেতু দ্বৈত সত্তার নিয়ম হচ্ছে দুটি দাখিলা, অর্থাৎ একটি দাখিলা যে পরিমাণ টাকা নিয়ে ডেবিট করব সমপরিমাণ টাকা নিয়ে আরেকটি দাখিলা ক্রেডিট করব। সেহেতু হিসাব যখন আমরা সম্পন্ন করব বছর শেষে, স্বাভাবিকভাবে রেওয়ামিল প্রস্তুত করার সময় রেওয়ামিলের দুই পাশ মিলে যায়। এজন্য বলা হয়েছে যে সংরক্ষিত হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই। এবং যখনই রেওয়ামিল মিলে যাবে এর সাথে আনুষঙ্গিক কিছু তথ্য নিয়ে আমরা পরবর্তীতে বছর শেষে প্রতিষ্ঠান আর্থিক ফলাফল নির্ণয়ের জন্য আর্থিক বিবরণী প্রস্তুত করি। এজন্য বলা হয়েছে আর্থিক বিবরণী প্রস্তুত সহজতরকরণ, অর্থাৎ আর্থিক বিবরণী তৈরির মূল ভিত্তি হচ্ছে এই রেওয়ামিল। হিসাবকাল, আমরা জানি হিসাবকাল সাধারণত একটি অর্থ বছরের হয়, সেটা এখানে হিসাবকাল বলা হয়েছে যে জানুয়ারি থেকে ডিসেম্বর অথবা জুলাই থেকে জুন, এরকম একটি বছরকে আমরা হিসাবকাল বলতে পারি, বা 12 মাসের সমন্বয়ে একটি সময়কে আমরা হিসাবকাল বলি। এক নির্দিষ্ট তারিখ, অর্থাৎ বছরের শেষে একটা নির্দিষ্ট সময়ে আমরা হিসাব প্রস্তুত করি, আর্থিক বিবরণী প্রস্তুত করি। এই জন্য এখানে নির্দিষ্ট তারিখের কথা বলা হয়েছে। আর সমুদয় হিসাব বলতে আমাদের প্রতিষ্ঠানে যত প্রকার লেনদেন সংগঠিত হয়েছে সমস্ত লেনদেনের ডেবিট এবং ক্রেডিট জেরগুলো ধারাবাহিকভাবে আমরা এই রেওয়ামিলের বইতে অন্তর্ভুক্ত করি। এই জন্য বলা হয়েছে যে হিসাবের সমুদয় ডেবিট এবং ক্রেডিট জেরগুলো ধারাবাহিকভাবে সাজিয়ে পৃথক কাগজে বা খাতায় যে বিবরণী বা তালিকা প্রস্তুত করা হয় তা হচ্ছে রেওয়ামিল। রেওয়ামিল মূলত একটি হিসাবের আবশ্যিক বিষয় না, এটি একটি ঐচ্ছিক বিষয়। এটা প্রস্তুত করা কোনো বাধ্যবাধকতা নেই, তবে আর্থিক বিবরণী প্রস্তুতের
সহজতর করার জন্য বা আর্থিক বিবরণী প্রস্তুতের পূর্ব প্রস্তুতি হিসাবে আমরা রেয়ামিল প্রস্তুত করে থাকি। সুপ্রিয় শিক্ষার্থী, রেয়ামিল প্রস্তুত করার নিয়ম, এরপরে আসছি রেয়ামিল প্রস্তুতকরণের নিয়ম। তো রেয়ামিল প্রস্তুতকরণ প্রক্রিয়ার প্রথম যে বিষয়টি, সে বিষয়টি অলরেডি আমি আলোচনা করে ফেলছি, অর্থাৎ দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী লেনদেনগুলোকে জাবেদায় লিপিবদ্ধ করার পর সেগুলোকে হিসাবের বিভিন্ন খাত অনুযায়ী বা শিরোনাম অনুযায়ী খতিয়ানে স্থানান্তর করা হয়। নির্দিষ্ট হিসাবকাল শেষে খতিয়ানের হিসাবসমূহের ডেবিট জেরগুলোকে ডেবিট কলামে এবং ক্রেডিট জেরগুলোকে ক্রেডিট কলামে একটি আলাদা কাগজে বা খাতায় লিপিবদ্ধ করে রেয়ামিল প্রস্তুত করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর বাইরে একটি বিষয় আছে। আমরা যদি প্রতিষ্ঠানের নগদান বই এবং ব্যাংক হিসাবটা আলাদাভাবে সংরক্ষণ করি, সেক্ষেত্রে আমরা এই নগদের উদ্বৃত্ত এবং ব্যাংক জমার উদ্বৃত্তটা আলাদাভাবে রেয়ামিলের বইতে অন্তর্ভুক্ত করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমি একটি নমুনা ছক উপস্থাপন করছি, রেয়ামিলের একটি নমুনা ছক। আমরা জানি যে রেয়ামিলে সাধারণত 5টি কলাম থাকে। এই 5টি কলাম বেষ্টিত রেয়ামিলের একটি শিরোনাম থাকে, অর্থাৎ যে প্রতিষ্ঠানের আমরা রেয়ামিল প্রস্তুত করতে যাচ্ছি সেই প্রতিষ্ঠানের নাম, এরপর আমরা কি প্রস্তুত করতে যাচ্ছি অর্থাৎ রেয়ামিল প্রস্তুত করতে যাচ্ছি সেই রেয়ামিলের নাম এবং নির্দিষ্ট একটি তারিখ। এখানে আমি তারিখটি উল্লেখ করছি, যেমন 31শে ডিসেম্বর 2016, আর প্রতিষ্ঠানের নাম উল্লেখ করছি বিসমিল্লাহ ট্রেডার্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে দেখতে পাচ্ছি যে 5টি কলাম। প্রথম কলামটি হচ্ছে ক্রমিক নং, দ্বিতীয় কলামটি হচ্ছে হিসাবের শিরোনাম, তৃতীয় কলামটি হচ্ছে খতিয়ান পৃষ্ঠা, চতুর্থ কলাম হচ্ছে ডেবিট টাকা, পঞ্চম কলাম হচ্ছে ক্রেডিট টাকা। অর্থাৎ আমরা এখানে ক্রমিক নংয়ের ঘরে একটি শিরোনাম বসালে 1, 2টি শিরোনাম বসালে 2, এভাবে পর্যায়ক্রমে ক্রমিক নং বসা যাব। এবং হিসাবের শিরোনাম বলতে এখানে আমরা যে খতিয়ানের যে উদ্বৃত্তগুলো পাচ্ছি সেই খতিয়ানের উদ্বৃত্তগুলোর যেগুলো শিরোনাম, অর্থাৎ আমরা যদি মজুদ পণ্যের একটি খতিয়ান করে থাকি তাহলে মজুদ পণ্যের শিরোনামটা এখানে আমি জাস্ট এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি। যেমন মূলধন একটি হিসাবের শিরোনাম, তাহলে মূলধন হিসাবে এখানে আনছি। তো এইভাবে আমরা মূলত রেয়ামিল প্রস্তুত করব, অর্থাৎ রেয়ামিল প্রস্তুত করার ছক কাটার একটি নমুনা এখানে আমি উপস্থাপন করছি। আর মূল যে বিষয়টা সেটা হচ্ছে রেয়ামিল প্রস্তুত করার ক্ষেত্রে সকল ব্যয় ও সম্পত্তিবাচক হিসাব ডেবিট হবে, সকল আয় দায় এবং মালিকানা সত্ত্ব হিসাব ক্রেডিট হবে। আমি লাল লেখাগুলো তোমাদের ভালোভাবে খেয়াল করার কথা বলছি। যে কোনো সময় রেয়ামিল প্রস্তুত করতে গেলে আমাদের এই বেসিক বিষয়টা মনে রাখলে অবশ্যই আমরা সহজে রেয়ামিল প্রস্তুত করতে পারব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আসছি রেয়ামিল অন্তর্ভুক্ত হবেন এমন কতিপয় দফাসমূহ নিয়ে। প্রথমে আসছে প্রারম্ভিক নগদ তহবিল, এটা রেয়ামিল অন্তর্ভুক্ত হবে না। এরপরে প্রারম্ভিক ব্যাংক জমার উদ্বৃত্ত, এটাও রেয়ামিলের অন্তর্ভুক্ত হবে না। এরপরে নিয়ে আসছি সমাপনী মজুদ পণ্য, এটাও রেয়ামিলের অন্তর্ভুক্ত স্বাভাবিকভাবে হয় না। কিন্তু যদি কখনো রেয়ামিলে অর্থাৎ আমাদের হিসাবের বইতে যদি সমন্বিত ক্রয় থাকে তাহলে সেক্ষেত্রে সমাপনী মজুদ পণ্য রেয়ামিলের অন্তর্ভুক্ত হয়। এরপরে সমাপনী মণিহারি, সমাপনী খাদ্য সামগ্রী, সর্বশেষ সমাপনী অফিস সাপ্লাইজ এবং সম্ভাব্য দায়, এই জাতীয় লেনদেনগুলো হিসাবের অর্থাৎ রেয়ামিলের অন্তর্ভুক্ত হবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমি তোমাদের সামনে কয়েকটি দফা নিয়ে আসছি রেয়ামিলের অন্যান্য বিশেষ দফা সমূহ। প্রথমে যে দফাটি নিয়ে আমি কথা বলব সেটা হচ্ছে মূলধন বা ক্যাপিটাল। আমরা জানি যে মূলধন ছাড়া কোনো ব্যবসা প্রতিষ্ঠানই শুরু করা সম্ভব না, বা প্রারম্ভে আমাদের মূলধনের বিষয়টি আসে। তো কোনো সময় যদি আমরা রেয়ামিল প্রস্তুত করতে গিয়ে দেখি যে মূলধন বিষয়টি নাই এবং ক্রেডিট পাশে টাকা ঘাটতি আছে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সে ঘাটতিকৃত টাকাটাকে আমরা মূলধন হিসেবে অবহিত করে মিলকরণ করব। এখানে আমি একটু উল্লেখ করেছি যে রেয়ামিলে মূলধন দেওয়া না থাকলে এবং ক্রেডিট দিক ডেবিট দিকের তুলনায় কম হলে পার্থক্যকে মূলধন হিসাবে বিবেচনা করতে হবে। দেন এরপরে আসছে চলতি হিসাব। চলতি হিসাবে ডেবিট উদ্বৃত্ত এবং ক্রেডিট উভয়ই হতে পারে।
কাজে চলতি হিসাবের উদ্ধৃতকে সতর্কতার সাথে বিবেচনা করতে হবে। যদি রেয়ামিলে ডেবিট এবং ক্রেডিট কলামের পার্থক্য চলতি হিসাবের সমান হয় তাহলেও চলতি হিসাবের যেদিকে কম সেদিকে বসিয়ে রেয়ামিল মিলাতে হবে। সর্বশেষ আমি যে বিষয়টি যে দফাটি সম্পর্কে আমি কথা বলবো সেটা হচ্ছে অনিশ্চিত হিসাব। সকল ডেবিট উদ্ধৃতকে রেয়ামিলে ডেবিট এবং সকল ক্রেডিট উদ্ধৃতকে রেয়ামিলে ক্রেডিটে বসিয়েও যদি রেয়ামিল না মিলে সেক্ষেত্রে আমরা সকল হিসাব যাচাই বাছাই করার পর আমরা অনিশ্চিত হিসাব নামে আপাত দৃষ্টিতে একটি হিসাব এনে রেয়ামিল সাময়িকভাবে মিলাইতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ। পরবর্তী লেকচার শোনার আমন্ত্রণ রেখে এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।